মৌর্য ও মৌর্যোত্তর যুগের অর্থনৈতিক অবস্থা। এই বিষয়টি জীবন মুখোপাধ্যায় সম্পাদিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব নামক ইতিহাস বই থেকে শেয়ার করছি। প্রথম পয়েন্ট, কৃষি জমির মালিকানা। এই যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কৃষিই ছিল অধিকাংশ লোকের জীবিকা ও সরকারি আয়ের প্রধান উৎস। মৌর্য যুগে রাজাই দেশের সব জমির মালিক হলেও ব্যক্তিগত মালিকানাও স্বীকৃত ছিল এবং কৃষক বংশানুক্রমিকভাবে সেই জমি চাষ করত। বিজিত অঞ্চল, অকর্ষিত বা পতিত জমি উদ্ধার করে কৃষিকার্য ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা সরকারের অন্যতম কর্তব্য বলে বিবেচিত হতো। এইসব কাজে শূদ্রদের নিযুক্ত করা হতো। কৃষকদের ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের 1/4 থেকে 1/6 রাজাকে কর বা ভাগ হিসাবে দিতে হতো। রাজার খাস জমিকে সীতা বলা হতো। সীতা জমিতে রাজা শূদ্র প্রজা বসাতেন, কিন্তু মালিকানা থাকতো রাজার। কৃষক এই জমির উৎপন্ন ফসলের 1/5 পেত এবং বাকিটা ছিল রাজার। অনেক সময় শাসন কার্যের জন্য অতিরিক্ত ব্যয় নির্বাহের উদ্দেশ্যে রাজা বলি বা অতিরিক্ত ভূমি রাজস্ব আদায় করতেন। সরকার সেচের দিকে যথেষ্ট নজর দিত এবং এর জন্য পৃথক কর আদায় করত। মৌর্য যুগে উৎপন্ন ফসলের মধ্যে ছিল নানা জাতের ধান, গম, যব, সর্ষে, ভুট্টা, আখ ও নানা ধরনের ফলমূল। কৃষিকার্যের জন্য গো প্রজননের ব্যবস্থাও এই যুগে ছিল। পরবর্তীকালে বিদেশি আক্রমণের যুগেও কৃষির এই উন্নত অবস্থা বজায় ছিল। পশুপালন এই যুগের অর্থনীতির অন্যতম ভিত্তি ছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। শিল্প। মৌর্য যুগে রাজনৈতিক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে। বস্ত্রশিল্প, কাঠ, হস্তিদন্ত, চর্মশিল্প ও ধাতু শিল্পে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়। সমুদ্রগামী নৌযান, শকট, রথ নির্মাণ, তামা, ব্রোঞ্জ, লোহা, টিন, রূপা ও সোনার ব্যবহার এবং বিভিন্ন ধরনের অলংকার নির্মাণে মৌর্য শিল্পীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল। মৌর্যোত্তর যুগে বৈদেশিক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ফলে শিল্প উৎপাদনে যথেষ্ট উন্নতি ঘটে। বৌদ্ধ গ্রন্থ ও মিলিন্দ পঞ্চহতে 75 রকমের বৃত্তি বা পেশার উল্লেখ আছে এবং এর মধ্যে 60টি বৃত্তি হল কারিগরি শিল্প সংক্রান্ত। নেক্সট পয়েন্ট, নিগম। প্রাক মৌর্য যুগ থেকেই বিভিন্ন শিল্পী, কারিগর ও বণিকেরা নিজ নিজ পেশার শিল্পী ও বণিকদের নিয়ে গিল্ড বা সংঘ বা নিগম গড়ে তুলতে থাকে। প্রাক মৌর্য যুগের সাহিত্যে এই ধরনের 18টি সংঘ বা নিগম এর উল্লেখ পাওয়া যায়। মৌর্য যুগে নিগমগুলি যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। নিগমগুলি স্থানীয় শিল্প ও বাণিজ্যে তাদের একচেটিয়া আধিপত্য স্থাপন করত। বহিরাগত কোনো কারিগর বা ব্যবসায়ী স্থানীয় শিল্প ও বাণিজ্যে প্রবেশ করতে পারত না। নিগমগুলি সদস্যদের নানাভাবে সাহায্য করে তাদের নিরাপত্তা বিধান করত। মৌর্যোত্তর যুগে নিগমগুলি ব্যাংক হিসেবেও কাজ করত এবং নিগমের গুরুত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্য, বাণিজ্য কেন্দ্র। মৌর্য যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে উন্নত হয়। অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে সরকার অত্যন্ত মনোযোগী ছিল ও বাণিজ্য পথগুলির নিরাপত্তার দিকে সতর্ক দৃষ্টি রাখত। ভারতের অভ্যন্তরে শ্রাবস্তী, তক্ষশিলা, কাশী, মথুরা, গান্ধার, কাশ্মীর
ছিল বাণিজ্যের উল্লেখযোগ্য কেন্দ্র। জলপথ ও স্থলপথ দুভাবেই বাণিজ্য চলত। ত্রাম্যলিপ্ত, সোপারা, কল্যাণ ও ভৃগুকচ্ছ ছিল এই যুগের উল্লেখযোগ্য বন্দর। মৌর্য যুগে বাণিজ্যিক সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ ছিল উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য ও মুদ্রার বহুল প্রচলন। নেক্সট পয়েন্ট, বৈদেশিক বাণিজ্য ও যোগাযোগ। কেবলমাত্র ভারতের অভ্যন্তরীণ নয়, বিদেশের বহু দেশের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার যুগে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার গ্রিক রাজ্যগুলির সঙ্গে মৌর্যদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় এবং অশোকের আমলে তা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। তিনি সিরিয়া, মিশর, ম্যাসিডোনিয়া, সাইরিন, এপিরাস ও সিংহলে ধর্মদূত প্রেরণ করেন। নেপাল ও খোটানেও তার ব্যাপক প্রভাব ছিল। মিশর, চীন, গ্রিস, সিংহল ও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশের সঙ্গে স্থলপথে ও জলপথে মৌর্যদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। রপ্তানিকৃত দ্রব্য। ভারতীয় বণিকরা মূল্যবান পাথর, মণিমুক্তা, মশলা, সুতিবস্ত্র, রেশম বস্ত্র, হাতির দাঁতের কাজ, সুগন্ধি কাঠ প্রভৃতি বিদেশে রপ্তানি করত। বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ বোর্ড বা সমিতি ছিল। মৌর্যোত্তর যুগে ভারতের বৈদেশিক বাণিজ্য বহুল পরিমাণে বৃদ্ধি পায়। রোম, চীন ও এশিয়ার নানা দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠতর করে ভারতীয় বণিকরা যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। রোমে ভারতীয় মশলা, বিলাসদ্রব্যাদি, মসলিন ও সুতি বস্ত্রের ব্যাপক চাহিদা ছিল। এই বাণিজ্যের সম্পর্কের পথ ধরে ভারতীয় সংস্কৃতি অন্যান্য দেশে বিস্তৃত হতে থাকে। নেক্সট পয়েন্ট, ধনতন্ত্রের উদ্ভব। বুদ্ধের সময় থেকেই ভারতে ধনতন্ত্রবাদের উদ্ভব হতে থাকে। মৌর্য যুগে কৃষি ও ব্যবসায়ের মাধ্যমে এক শ্রেণীর মানুষ ধনবান ও প্রতিপত্তিশালী হয়ে ওঠে। জমির দ্বারা যারা ধনবান ও প্রতিপত্তিশালী হয়ে ওঠে তাদের গহপতি, এবং বাণিজ্যের মাধ্যমে যারা ধনবান হয়ে ওঠে তাদের শ্রেষ্ঠী বলা হতো। মৌর্যোত্তর যুগে এই সম্প্রদায় সমাজে যথেষ্ট প্রভাবশালী হয়ে ওঠে। ধনতন্ত্রের বিকাশে নিগমগুলির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।